আমরা তো সবাই জানি তাই না যে বিদেশে কর্মরত আমাদের ভাই বোনেরা প্রতি বছর কত টাকা দেশে পাঠান, বিলিয়ন বিলিয়ন ডলার। সত্যি বলতে আমাদের অর্থনীতির তো অন্যতম একটা ভিত্তি এটা। কিন্তু এই বিশাল অঙ্কের টাকার পেছনে যে একটা কতটা গভীর সংকট, একটা মানবিক বিপর্যয় লুকিয়ে আছে, সেটা হয়তো আমরা অনেকেই জানি না। তো চলুন আজ এই সোর্স মেটেরিয়ালটা ধরে সেই গল্পগুলোর গভীরে একটু ঢোকা যাক। শুরুতে এই কথাটা একটু শুনুন। না, এটা কোনো সিনেমার ডায়লগ না। এটা এটা সৌদি আরব থেকে ফিরে আসা একজন বাংলাদেশি মায়ের নিজের মুখের কথা। ভাবা যায়? শুধু এই একটা বাক্যই কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সংকটটা ঠিক কতটা ভয়াবহ। আসলে কি জানেন, এই যে এত এত ডেটা, এত পরিসংখ্যান, এর আড়ালে তো এক একটা মানুষের জীবন চাপা পড়ে যায়। চলুন আজ সেই রকমই কিছু মানুষের গল্প শুনি, যারা এই ভয়ঙ্কর সংকটের এক একটা জীবন্ত উদাহরণ। এই যে ইনি, এর নাম রিজিয়া, সৌদি আরব থেকে ফিরেছেন। কিন্তু কিভাবে ফিরেছেন জানেন? পরনের কাপড়টা ছাড়া আর কিচ্ছু নেই সাথে। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন পুরোপুরি। এখন বিমানবন্দরের একজন অচেনা, পরিচয়হীন মানুষ। কেউ জানে না তার বাড়ি কোথায়, পরিবারকে, কিচ্ছু না। আপাতত ব্র্যাকের আশ্রয়ে আছেন, নিজের নামটা ছাড়া আর কোনো পরিচয়ই যেন তার অবশিষ্ট নেই। এবার দেখুন সালেহ চৌধুরীকে। কত স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলেন, পরিবারের ভাগ্য ফেরাবেন। আর এখন তার ঠিকানা কোথায় জানেন? ঢাকার একটা মানসিক হাসপাতাল। তার দেখা স্বপ্ন আর আজকের এই বাস্তবতার মধ্যে যে আকাশ পাতাল ফারাক, এটাই আসলে আমাদের পুরো সিস্টেমটার ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আচ্ছা, আমরা একদম শুরুতে যে মায়ের কথাটা বলছিলাম মনে আছে? তার গল্পটায় আবার একটু ফিরি। প্রতারণার শিকার হয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন। কিন্তু হায়, নিজের পরিবার, নিজের সমাজ, কেউই তাকে এখন আর গ্রহণ করতে রাজি না। একবার ভাবুন তো, নিজের সন্তানকে আরেকজনের হাতে তুলে দেয়া ছাড়া তার সামনে আর কোনো পথই খোলা নেই। তো এই যে রিজিয়া কিংবা সালেহ চৌধুরীর গল্প আমরা শুনলাম, এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না, একদমই না। এগুলো আসলে একটা বিশাল সংকটের বরফ চূড়ার মতো সামান্য কিছু উদাহরণ মাত্র। চলুন এবার একটু দেখি এই সংকটটা আসলে কতটা গভীর, কতটা বড়। শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান। 30 বিলিয়ন ডলার প্রতি বছর প্রায় এই বিশাল অঙ্কের টাকাটা দেশে পাঠাচ্ছেন আমাদের অভিবাসী কর্মীরা। সত্যি বলতে এরাই তো আমাদের অর্থনীতির মূল স্থপতি, তাই না? এরাই তো অর্থনীতিকে সচল রেখেছেন। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও থাকে, তাই না? একদিকে যেমন বিলিয়ন বিলিয়ন ডলার আসছে, অন্যদিকে প্রতি বছর গড়ে প্রায় 1,00,000 কর্মী প্রতারিত হচ্ছেন, নিঃস্ব হয়ে শূন্য হাতে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। মানে ভাবুন একবার, তাদের পাঠানো টাকায় দেশ চলছে, অথচ তাদের নিজেদের জীবনেরই কোনো নিরাপত্তা নেই। একটা উদাহরণ দিই। শুধু গত 1 বছরে সৌদি আরবের রিয়াদ থেকে ফিরে এসেছেন প্রায় 58,000 বাংলাদেশি। 58,000? চিন্তা করা যায়? শুধু একটা শহর থেকেই এতগুলো মানুষ তাদের সব স্বপ্ন হারিয়ে দেশে ফিরে এসেছেন। তাহলে মূল প্যারাডক্সটা বা বিরোধাভাসটা তো এখানেই, তাই না? মানে একদিকে দেশের জন্য তাদের অবদান পাহাড় সমান, আর অন্যদিকে তাদের কপালে জুটছেটা কি? চরম অবহেলা, শোষণ আর বঞ্চনা। তো এখন প্রশ্নটা হলো, এমনটা হচ্ছে কেন? আমাদের পুরো অভিবাসন ব্যবস্থাটা কেন এই মানুষগুলোকে সামান্য সুরক্ষাটুকুও দিতে পারছে না? চলুন দেখা যাক বিশেষজ্ঞরা এর পেছনের কারণ হিসেবে কি বলছেন। বিশেষজ্ঞরা বলছেন, এর মূলে আসলে কয়েকটা বড়সড় সমস্যা আছে। প্রথমত, এই পুরো অভিবাসন খাতে গুড গভর্নেন্স বা সুশাসনের প্রচণ্ড অভাব। দ্বিতীয়ত, চারদিকে ব্যাপক অব্যবস্থাপনা। আর সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হলো শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর কোনো জবাবদিহিতাই নেই। কর্মীদের ভালোমন্দ দেখার বিষয়টা যেন সবসময়ই সবচেয়ে কম গুরুত্ব পায়। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের শরীফুল হাসানের এই প্রশ্নটা আমার মনে হয় পুরো ব্যাপারটার সারমর্ম। তিনি বলছেন, যারা অর্থনীতির ভিত্তি, তাদের কেন মানবিক মর্যাদাটুকুও থাকবে না? আসলেই তো, যারা আমাদের অর্থনীতির ভিতটা গড়ে দিচ্ছেন, আমরা কেন তাদের সামান্য মানবিক মর্যাদাটুকুও নিশ্চিত করতে পারছি না? এটা তো একটা একেবারে মৌলিক প্রশ্ন।
তাহলে এখন কথা হলো সমাধানটা কি? এই যে ভেঙে পড়া সিস্টেমটা, এটাকে ঠিক করার জন্য বিশেষজ্ঞরা নতুন সরকারের কাছে কিছু একেবারে সুনির্দিষ্ট প্রস্তাব রেখেছেন। চলুন সেই প্রস্তাবগুলোর দিকে একবার চোখ বোলানো যাক। বিশেষজ্ঞদের মতে মোট 5টা জরুরি পদক্ষেপ নিতেই হবে। 1. পুরো খাতে কঠোর তদারকি আর জবাবদিহিতা নিশ্চিত করা। 2. বিদেশে যাওয়ার আগে কর্মীদের স্কিল বা দক্ষতা বাড়ানো। 3. বিদেশে যাওয়ার যে খরচ সেটাকে কমিয়ে আনা। 4. বিভিন্ন দেশে আমাদের যে দূতাবাসগুলো আছে সেগুলোর সেবার মান অনেক উন্নত করা। আর 5 নম্বর হলো পুরো প্রসেসটাকে ডিজিটাল করা, যাতে স্বচ্ছতা বাড়ে। আচ্ছা, এই যে জবাবদিহিতার কথা বলা হচ্ছে, এর মানেটা ঠিক কি? বিশেষজ্ঞরা বলছেন শ্রম আর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে শুধু লোক পাঠানোর এজেন্সি হিসেবে দেখলে হবে না, একদমই না। এই মন্ত্রণালয়গুলোকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর একটা হিসেবে দেখতে হবে, আর কর্মীদের সুরক্ষার 100% দায়ভার তাদেরই নিতে হবে। তো এত সব আলোচনার পর আমরা আবার সেই মূল জায়গাটাতেই ফিরে আসি। দেখুন, এটা কিন্তু শুধু একটা অর্থনৈতিক বা প্রশাসনিক সমস্যা নয়, এর মূলে রয়েছে একটা গভীর মানবিক আর নৈতিক প্রশ্ন। আর এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শেষ করতে চাই। যারা নিজেদের সবটা বাজি রেখে আমাদের দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখছেন, সচল রাখছেন, তাদের প্রতি একটা রাষ্ট্র হিসেবে, একটা সমাজ হিসেবে আমাদের আসল দায়িত্বটা কী? আমার মনে হয় এখন এই কথাটা ভাবার সময় এসেছে।